আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম পরিজান, লিখেছেন ঈশিতা রহমান সঞ্জিদা। পর্ব সংখ্যা 52 থেকে 54, সব একসাথে পড়ে শোনাচ্ছি। দিনের মধ্যপ্রহরে সূর্য মাথার উপর থেকে খাড়াভাবে কিরণ দেয়। জ্যামের মধ্যে রিকশায় বসে ঘামছে মুস্কান। বারবার রুমাল দিয়ে ঘাম মুছছে সে। অর্ধেক রাস্তায় এসে সে জ্যামে আটকে গেছে। অনেকক্ষণ বসে থাকতে থাকতে ধৈর্যহীন হয়ে পড়ে সে। তাই ভাড়া মিটিয়ে ওখানেই নেমে পড়ে এবং ঠিক করে বাকি রাস্তাটুকু সে হেঁটেই পাড়ি দেবে। হাঁটতে হাঁটতে শোভনের স্কুলের সামনে এসে দাঁড়ালো সে। কিন্তু স্কুল এখনও ছুটি হয়নি। ধৈর্যহীনা নারীটি দৌড়ে শোভনের ক্লাসরুমে ঢুকে পড়ল। তখন শিক্ষক ক্লাস নিচ্ছিল। মুস্কানকে অনুমতি ব্যতীত ক্লাসে ঢুকতে দেখে তিনি অবাক হন, কিন্তু মাকে দেখে ছোট্ট শোভনের ঠোঁটে হাসি দেখা দিল। মুস্কান যেন স্পষ্ট সায়েরকে দেখছে শোভনের মধ্যে। অপলক চোখে শোভনের দিকে এগোতে থাকে সে। তারপর শোভনের ব্যাগপত্র গুছিয়ে বাইরে চলে আসে সে। শোভন বলে ওঠে, আম্মু, আজকে কি কোনো অনুষ্ঠান আছে? কেন বলো তো? ক্লাস তো শেষ হলো না, আর তুমি আমাকে নিয়ে এলে। তোমাকে খুব দেখতে ইচ্ছা করছিল, তাই এসেছি। ও, তুমি আমাকে সবসময় মিস করো, তাই না? তোমার বাবা মাও তোমাকে মিস করে। কি? ধ্যান ভাঙে মুস্কানের। সে বলে, কিছু না, চলো তোমাকে চকলেট কিনে দেব। শোভনকে সাথে নিয়ে সোজা নাইমের চেম্বারে গেল মুস্কান। নাইম তখন রোগী দেখছিল। কিছু সময় অপেক্ষা করতে হলো ওদের। দুপুরের বিরতিতে নাইম বাইরে আসতেই মুস্কান আর শোভনকে দেখতে পেল সে। মুস্কান উঠে দাঁড়িয়ে নাইমের কাছে গেল। জিজ্ঞেস করলো, তুমি আমার থেকে একটা কথা লুকিয়েছ নাইম। এটা তুমি ঠিক করলে না। নাইম জবাব দিল না, কেননা সে জানতো মুস্কান তাকে এই প্রশ্ন করবেই। মুস্কান আবার জিজ্ঞেস করে, শোভন, পিকুল, এই নাম দুটো আলাদা মানুষের। পিকুল রূপালীর ছেলে আর শোভন পরি আর শায়ের সন্তান, তাই তো? সত্য তো জানোই, আবার জিজ্ঞেস করছো কেন? এই সত্যিটা অন্তত তুমি আমাকে জানাতে পারতে নাইম। পরি চাইনি তার সন্তানের পরিচয় কেউ জানুক, তাই আমিই বলিনি। আর তাছাড়া তোমাকে তো বলেছি আমি, আমার কিছু বলা নিষিদ্ধ। শায়রি তোমাকে সব বলবে। মুস্কান নিরাশ হলো নাইমের গা ছাড়া ভাব দেখে। ছেলেটা যে এখনও তাকে বুঝলো না। বিয়ের পর থেকেই দেখে আসছে নাইমের এমন উদাস ভাবটা। বিয়ের দিনই শোভনকে মুস্কানের হাতে তুলে দিয়েছিল নাইম। একজন আদর্শ মা হতে বলেছিল মুস্কানকে। তখন ছোট্ট শোভনের বয়স মাত্র 8 মাস। ছোট ছোট হাতে যখন সে মুস্কানকে স্পর্শ করত তখন ভীষণ ভালো লাগতো ওর। মাতৃত্বের স্বাদ পেত সে। কিন্তু আফসোস এই যে এত বছর পর শোভনের আসল পরিচয় জানতে পারে ও। নাইম শুরুতেই বলেছিল মুস্কান যেন তাকে শোভনের বিষয়ে কোনো প্রশ্ন না করে। মুস্কান তাই করে, কেননা এত সুন্দর একটা শিশুকে ফিরিয়ে দেওয়ার সাধ্য কারণেই। অসম্ভব সৌন্দর্যের অধিকারী এই শিশুটাকে দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় মুস্কানের। তাই তো বাবা মায়ের অমতে এই বিয়েতে সে রাজি হয়। মুস্কান নাইমকে ফিরিয়ে দিলে সে হয়তো অন্য কোনো নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। যদি সেই নারী শোভনের মা না হয়ে উঠতে পারে, ভালোবাসতে না পারে, এজন্যই মুস্কান শোভনকে আপন করে নিয়েছিল। একটা সুখী পরিবার গড়ে তুলেছে। শোভনকে নিয়ে বাসায় ফেরে মুস্কান। দুপুরের খাবার শেষ করে ঘুম পাড়িয়ে দেয় শোভনকে। মুস্কান ভাবতে লাগে শায়েরের কথা। শায়ের কি শোভনকে দেখেছে? আর দুদিন পর তার ফাঁসি। তবুও শায়ের একটাবার শোভনের সাথে দেখা করার ইচ্ছা পোষণ করেনি। কেন? এর মধ্যে কি কোনো রহস্য আছে? না, ওকে আবার যেতে হবে শায়েরের কাছে। আজকেই যাবে সে। শোভনকে বুয়ার কাছে রেখে বিকেলে আবার সাভারে যায় সে। কিন্তু এবার নুরুজ্জামান তাকে দেখা করতে দিতে চায় না। তিনি বলেন, দেখুন, আপনাকে একবার দেখা করতে দেওয়া হয়েছে, কিন্তু বারবার একজন ফাঁসির আসামির সাথে দেখা করতে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। মুস্কান তার প্রতিবাদ করে বলে, আর যদি আসামি সম্পূর্ণ নির্দেশ হয় তাহলে? চমকে গেলেন নুরুজ্জামান। কি বলছেন আপনি? সমস্ত সাক্ষী শায়েরের বিরুদ্ধে। শায়ের নিজের মুখে সব সত্য স্বীকার করেছে। আমরা সব তদন্ত করে দেখেছি। আমি যেটুকু বুঝেছি তাতে আমার মনে হচ্ছে শায়ের নির্দোষ। একটা খুনও সে করেনি। সব জানতে হলে আমাকে শায়েরের সাথে কথা বলতে হবে। দয়া করে আমাকে যেতে দিন। অতঃপর মুস্কান শায়েরের সম্পর্কে যতটুকু শুনেছে তা সব বলে দিল নুরুজ্জামানকে। সব শুনে নুরুজ্জামান বললেন, তিনিও সব শুনবেন, তবে আড়াল থেকে। কারণ শায়ের নুরুজ্জামানের সামনে একটা কথাও বলবে না। দুজনেই শায়েরের সেলে গেল। মুস্কান সামনে এলো, নুরুজ্জামান দেয়ালের ওপাশে রয়ে গেল। মুস্কানকে দেখে এগিয়ে এলো শায়ের। মুচকি হেসে বলল, কি রহস্য ভেদ করে এলেন সাংবাদিক ম্যাডাম? আপনাকে বোঝার সাধ্য পরি ছাড়া কারো নেই। এজন্য আমি ঠিক বুঝতে পারছি না আপনাকে। আমার বা পাজরের হাড় থেকে সৃষ্ট সে। মনে কথা সে বুঝবে না তো কে বুঝবে? শায়ের একটু চুপ থেকে বলে, পরিজান আমাকে একটা কথা বলেছিল জানেন। বলেছিল এটা পৃথিবীর বেহেশত নয়। এখানে চক্ষু মুদন করে কাউকে বিশ্বাস করা উচিত না। কথাটা ঠিকই বলেছে সে। তাই তো পরিজান এই পৃথিবীতে শুধু আমাকে বিশ্বাস করেছে। মুস্কান বারবার বিস্মিত হচ্ছে শায়েরের কথায়। পরি ঠিকই বলেছে। এই ছেলের প্রতিটা কথায় জাদু আছে। মুস্কান বলে, আপনার কি শোভনকে দেখতে ইচ্ছে করে না?
অন্তত ফাঁসির আগে ছেলেকে শেষ দেখা দেখতে চান না? ওর কথা আমার সামনে বলবেন না। আচ্ছা, বলবো না। তবে এটা বলুন, শোভনকে কেন নাইমের কাছে রেখেছেন? এত বিশ্বাস নাইমকে কেন করলেন? অন্য কেউ ছিল না? ডাক্তারবাবুকে বিশ্বাস করি বলেই নিঃসন্তানকে তার হাতে তুলে দিয়েছি। শুধু তাই নয়, 10টা মাস আমার পরিজন তার কাছেই ছিল। হাসপাতালে সায়ের নাইম মুখোমুখি দাঁড়িয়ে আছে। নাইম এখনও জানে না পরীকে কেন এখানে আনা হয়েছে। সে জিজ্ঞেসও করেনি পরীর কী অবস্থা। সায়ের চিন্তায় কোনো কথাও বলতে পারছে না। এমন সময় ডাক্তার রেবেকা বের হয়ে এলেন। সায়েরকে উদ্দেশ্য করে বললেন, আপনার স্ত্রীর অবস্থা খুব একটা ভালো নয়। মুখটা অতটাও পুড়ে যায়নি, তবে শরীরের আঘাতগুলো একটু বেশি। এরকম অস্ত্রের আঘাত সে পেল কীভাবে? সায়ের জবাব দিতে পারে না। তবে নাইম বেশ অবাক হয়। ও রেবেকাকে জিজ্ঞেস করে, কি হয়েছে আপু? পরীর মুখ পুড়েছে মানে কি? শেষ কথাটা সায়েরকে উদ্দেশ্য করেই বলে নাইম। রেবেকা বললেন, তুমি চেনো মেয়েটাকে? হ্যাঁ, চিনি। কিন্তু হয়েছে কি বলুন? আসলে নাইম, মেয়েটার মুখ অর্ধেক অর্ধেক পুড়ে গেছে কোনোভাবে। চিকিৎসা করলে পুরোপুরি ঠিক না হলেও কিছুটা ঠিক হবে। হাত পা এবং শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের দাগ। এর মধ্যে মেয়েটা গর্ভবতী। জানি না এখন আমার কি করা উচিত। সায়ের যেন স্তব্ধ হয়ে গেল। পরি মা হতে চলেছে? এর আগে তো কত চেষ্টাই না ওরা করেছে, তবুও কোনো লাভ হয়নি। ভাগ্য ওদের সাথে কোন খেলা খেলছে। এবার সায়ের নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। কথা না বলেই সে ছুটে গেল পরীর কাছে। মুখে তার ব্যান্ডেজ করা। ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে বিদায় ঘুমাচ্ছে পরী। সায়ের প্রিয়তমার বিক্ষত হাতটা ধরে, যত্নে চুম্বন করে। হাতটা বুকে চেপে ধরে বলে, আমি পাথরের ন্যায় হয়ে গেছি পরিজান। ঢেউয়ের পর ঢেউ আসুক, আমি নিশ্চুপ থাকবো, কিন্তু আপনিহীনা কেউ আসে তাহলে আমি ভেঙে চুরমার হয়ে সমুদ্রে তলিয়ে যাব। আপনাকে ছাড়া আমি অসহায়, ভীষণ অসহায়। আমাকে ছেড়ে যাবেন না। আপনি যে মাতৃত্ব চেয়েছিলেন তা আল্লাহ আপনাকে দিয়েছেন, কিন্তু এখন এই মাতৃত্ব নিয়েও আপনাকে যুদ্ধ করতে হবে। পরি ঘুমন্ত বিদায় জানতে পারল না তার স্বামী তাকে এখনও কতখানি ভালোবাসে। তার স্বামীর বুকে জমানো ভালোবাসা রত্ন দিয়ে বাঁধানো, শুধু তারই জন্য। ভালোবাসার শেষ নেই যদি সেই ভালোবাসা প্রকৃত হয়। সেই ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু পরিবর্তন হয় নতুন কিছুতে। পৃথিবীতে যেমন ঋতু পরিবর্তন হয়, ঠিক তেমনি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্তের মতো ভালোবাসার হয়। ভালোবাসা, বিয়ে, সংসারের মতো পরিবর্তন হয় যুগ যুগ ধরে। সায়ের জানে না তার প্রিয়তমার সাথে কি তার আদৌ এক যুগ থাকতে পারবে কিনা। নাইম রেবেকার সাথে কথা বলছিল পরীর বিষয়ে। বাচ্চাটা কি পরী জন্ম দিতে পারবে কিনা, নাকি পরীর জীবনে ঝুঁকি থাকবে। রেবেকা বললেন, দেখো নাইম, পরীর শরীর এখন ঠিক না। 3 মাস লাগবে ওর মুখ ঠিক হতে, তবে তার বেশিও লাগতে পারে। আমি নিশ্চিত নই। ওর শরীরের ক্ষতগুলো সারতে মাসখানিক তো লাগবেই। তখন ওর শরীরের কতটা উন্নতি হবে তা আমি এখন বলতে পারবো না। যদি ওর শরীর খারাপ থাকে তাহলে তখন অ্যাবর্শন করা যাবে। পরীর অনুমতিও তো নিতে হবে। আগে পরী সুস্থ হোক, তারপর দেখা যাবে। তার আগে পরী সুস্থ পরিবেশ প্রয়োজন, যেখানে সে ভালোভাবে থাকতে পারবে। দরজার পাশে দাঁড়িয়ে সব শুনল সায়ের। এই মুহূর্তে পরীকে কিছুতেই নূরনগর নেওয়া যাবে না। একটু সুস্থ হলেই পরী আবার হত্যার খেলায় মেতে উঠবে। এতে পরীর জীবনের আশঙ্কা আছে। সেজন্য সায়ের নাইমের কাছে গিয়ে বলে, আপনি পারবেন আমার পরিজানকে আপনার কাছে রাখতে? বেশি দিন নয়, পরিজান একটু সুস্থ হলেই আমি তাকে নিয়ে যাব। কেন বলুন তো? পরীকে বাড়িতে নিয়ে যান, সেখানে ওর পরিবার আছে। পরী সেখানে থাকলে আরও তাড়াতাড়ি সুস্থ হবে। আপনাকে আমি এখন কিছু বলতে পারছি না, তবে এটুকু বলছি যে নূরনগর এখন পরিজানের জন্য নিরাপদ নয়। সেখানে তার জন্য মৃত্যু অপেক্ষা করছে। আপনি কি আমার কথা রাখবেন? নাইম বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে, না হলে পরীর এই অবস্থা কিভাবে হলো। তাই সে কথা বাড়ায় না, পরীকে নিজের কাছে রাখতে রাজি হয়। 1 সপ্তাহ পর পরীকে হাসপাতাল থেকে নাইমের বাসায় নিয়ে যাওয়া হয়। পরী থাকবে বলে নাইম বাসা পরিবর্তন করেছে, 2টো রুম আর রান্নাঘর। পরী নাইমের বাসায় গিয়ে বিব্রত বোধ করে। সে চায় নূরনগর ফিরে যেতে। এখন সে একটু আধটু কথা বলতে সক্ষম। তাই সে সাহেরকে বলে, আমি ফিরে যাব মালি সাহেব, আমাকে গ্রামে নিয়ে চলুন। সাহের পরীর হাত দুটো চেপে ধরে বলে, আপনি সেখানেই থাকবেন যেখানে আমি বলবো। স্বামী হয়ে কখনোই কোনো আদেশ করিনি আপনাকে, তবে আজ করছি। আপনি এখানেই থাকবেন। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, তাই আপনার কিছু আমি হতে দেব না। পরী আহত গলায় বলে, তাহলে ওরা যে আমার আপা আর আমাকে মেরে ফেলবে। আর জুম্মানকে তো আমি নবীনগর পাঠিয়েছি পিকুলকে দিয়ে, ওর কি হবে? আপনার সব কাজ আমি করে দেব। আমি যাব জমিদার বাড়িতে। আপনার পরিবার রক্ষা করার দায়িত্ব আমার। আপনি চিন্তা করবেন না। পরীর কাঁদতে খুব ইচ্ছে করছে, কিন্তু এখন কাঁদা যাবে না, তাহলে ওর যন্ত্রণা বাড়বে। সাহের চলে যাবে ভেবে পরীর ভেতরটা চুরমার হচ্ছে, কিন্তু স্বামীকে এখন তার বিদায় দিতে হবে। সাহের নিজেও আর দেরি করে না। আবার সে পরীর কাছে ফিরে আসবে বলে গভীর স্পর্শ এঁকে দিয়ে চলে যায় সে। নাইমের কাছে তার সবচেয়ে প্রিয় আমানত রেখে সে দূরে পাড়ি জমায়। নারীর সৌন্দর্য থাকা যেন কোনো পাপ।
যেমনটা ফুলের থাকে, ফুলের অতিরিক্ত সৌন্দর্য আকর্ষণ করে মানবকে, কিন্তু তারা আকর্ষিত হলেও ফুলকে হৃদয়ে স্থান দিতে পারে না। যতক্ষণ ফুলটা সতেজ থাকে ততক্ষণ এটা হাতে শোভা পায়, কিন্তু যখন ফুলের সতেজতা শেষ হয়ে যায় তখন তার স্থান হয় চরণতলে। মেয়েদের সৌন্দর্যের পরিণতিটাও ঠিক পরিস্ফুটিত পুষ্পের ন্যায়, সব পুরুষ সৌন্দর্যতেই বেশি আটকায়, মনটা সবাই দেখতে চায় না, আর না মায়ায় জড়ায়। নাইম সেই মায়ে বোধহয় জড়াতে পারেনি, কারণ না দেখে কোনো মেয়ের মায়ে জড়ানো যায় কিনা তা নাইমের জানা নেই। আগেই পরীকে সচোখে দেখার তীব্র আকাঙ্ক্ষা ছিল তার, কতই না ফোন দিয়ে এঁটেছিল সে, কিন্তু আজ সেই পরী তারই ঘরে অবস্থান করছে, কিন্তু তার ইচ্ছে করছে না পরীর সামনে গিয়ে দাঁড়াতে। কারণটা কি পরীর সৌন্দর্য? নাইমের কেন জানি অস্বস্তিকর লাগছে সব কিছু। হাসপাতালেও পরীর সামনে সে যায়নি, বাসায় আনার সময়ও থাকেনি। মোট কথা সে কিছুতেই পরীর সামনে যাবে না। অদৃশ্য এক দেয়ালে তাকে বাধা দিচ্ছে পরীর কাছে যেতে। তাই এই মুহূর্তে সে নিজ ঘরে অবস্থান করছে। একটা বুয়া রেখেছে সবসময় পরীকে দেখাশোনা করার জন্য। নিজ ঘরে বসে ছটফট করছে পরী। শায়েরের জন্য তার চিন্তা হচ্ছে। নূরনগর গেলে আফতাব যদি শায়েরের কোনো ক্ষতি করে দেয়। আফতাব তো চেয়েছিল শায়েরকে হত্যা করতে। কথা ভেবে পরী অস্বস্তি অনুভব করছে। বুয়া ঘরে আসতেই পাতলা কাপড় দিয়ে মুখটা আড়াল করে সে। তার বিভৎস চেহারা দেখলে এখন যে কেউ ভয় পাবে, তাই এই চেহারা আড়াল করাই শ্রেয়। বুয়া পরীর এরকম অবস্থা থেকে বলে, কি হয়েছে আপা, আপনার কিছু লাগবো? পরী বিড়বিড় করে বলতে লাগলো, আমি থাকবো না এখানে, আমি নগর যাব, মালি সাহেবকে বাঁচাতে হবে। বুয়া দ্রুত পদে গিয়ে খবরটা নাইমকে জানাতেই সে ছুটে এলো। নাইম পরীর মুখোমুখি দাঁড়াতেই সংকোচ বোধ করছে, তাই অন্যদিকে ফিরে দাঁড়ালো বলল, কেন এত উত্তেজিত হচ্ছেন পরী? আপনার শরীর এখন ভালো নয়। আমি থাকবো না এখানে, আমাকে যেতে হবে, ওনার খুব বিপদ। পরীর মুখে উনি শব্দটা বেশ লাগলো নাইমের। সে হাসলো, কিছু হবে না, স্যার খুব তাড়াতাড়ি চলে আসবে, আপনি কথা কম বলুন, না হলে আপনারই ক্ষতি হবে। মৃদু চিৎকার করে পড়ি, না, আমাকে যেতেই হবে, না হলে আব্বা খুব বড় ক্ষতি করে দেবে ওনার। আপনি দয়া করে আমাকে নূরনগর নিয়ে চলুন। পরি, আপনি হয়তো ভুলে গেছেন, এখন আপনি একা নন, আপনার শরীরে আরেকটি অস্তিত্ব আছে, তার দায়িত্ব শায়ের আমাকে দিয়ে গেছেন, আমাকে সেই দায়িত্ব পালন করতে হবে। আপনি কি আমার স্বামী? তাহলে আপনি কেন আমার দায়িত্ব নিচ্ছেন? আমি আপনাকে আমার দায়িত্ব নিতে দেব না, আমাকে ফিরে যেতে দিন। নাইম অপমানিত বোধ করলো পরীর কথায়, কিন্তু পরী কথাটা তো ঠিকই বলেছে, সে তো পরীর স্বামী নয়, তাহলে এত দায়িত্ব সে কেন নিচ্ছে? শায়েরের কথায়? শায়ের তো আর কেউ হয় না, তাহলে শায়েরের কথা শোনার কোনো মানেই হয় না। নাইম বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আমি নেব না আপনার দায়িত্ব, তবে আপনি এখন কোথাও যেতে পারবেন না, দরকার পড়লে আমি নিজে গিয়ে শায়েরকে নিয়ে আসব, কথা দিলাম, শায়েরের কোনো ক্ষতি আমি হতে দেব না। চাপা রাগ নিয়ে চলে গেল নাইম। পরী খাটের উপর বসে পড়ল। শায়েরকে যাওয়ার সময় কেন বাধা দিল না? না হলে এতটা চিন্তা হতো না। আফতাব আখির ভয়ানক, ওরা যে কোনো সময় শায়েরকে হত্যা করতে পারে। সারা শরীরে ব্যথা করছে, কিন্তু মনের ব্যথাটা আরো তীব্র। নাইম কি সত্যি শায়েরকে আনতে গিয়েছে? পরী মুখটা ভালো করে ঢেকে আস্তে ধীরে ঘর থেকে বের হলো। বুয়াকে জিজ্ঞেস করতে সে জানায় নাইম নূরনগরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। শায়ের মাত্র জমিদার বাড়িতে পা রাখলো, এদিক সেদিক তাকাতে তাকাতে বৈঠকে ঢোকে সে। আখির শায়েরকে দেখে চমকে গেল এবং প্রচন্ড রেগে গেল। সে শায়েরকে রাগান্বিত হয়ে বলে, নবাবজাদা এসে গেছেন। ভাই, আমি আগেই বলেছিলাম কুকুরকে মাথায় তুলবেন না, দেখছেন এখন হলো কি? এই কুকুরের বাচ্চা কুকুর আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আখিরের কথায় শায়ের জবাব দিল না। সে এগিয়ে গেল আফতাবের কাছে, তারপর বলে, অন্দরের সবাই ঠিক আছে তো, নাকি তাদের উপর অত্যাচার করেছেন আবারও? পরীকে তুমি কোথায় লুকিয়ে রেখেছ? পরিজান আমার কাছেই আছে, এতে লুকানোর কি আছে? তুমি আর পরি মিলে সিরাজকে মেরেছো, তাই না? এখন তোমাকে কি করা উচিত? সিরাজ যদি বেঁচে থাকতো তাহলে ওকে আমি নিঃসন্দেহে ভয়ঙ্কর মৃত্যু দিতাম আমি, কিন্তু সে তার আগেই মারা গেছে। তুমি বিশ্বাসঘাতক শায়ের, আর বিশ্বাসঘাতকের মৃত্যুই শ্রেয়। শায়ের শব্দ করে হেসে উঠল, ঠিক আপনাদের মতো, আপনারা যেমন স্বার্থ হাসিল হওয়ার পর বিশ্বাসঘাতকতা করেন, তেমনি আমিও করলাম। পরিজানকে আপনাদের থেকে অনেক দূরে নিয়ে গেছি আমি, চাইলেও আর খুঁজে পাবেন না তাকে। আমি শেষবারের মতো বলছি, এইসব রক্তারক্তি রীতি টানুন, আমাকে আমার মতো করে থাকতে দিন। কি ভেবেছো তুমি, এত কিছুর পরও পরীকে ছেড়ে দেবো আমরা? আপনার মতো পিতা হাজারে একটা হয় জমিদার সাহেব, আর আপনি পিতা নামের কলঙ্ক। শায়ের অন্দরে চলে গেল। আফতাব রাগে গজগজ করতে করতে বললেন, শায়ের যেন জীবন্ত বের হতে না পারে সে ব্যবস্থা কর আখির। বারান্দায় উদাস হয়ে বসে আছে রূপালী। সেদিনের পর থেকে পিকুল আর জুম্মানের কোনো খবর নেই। রূপালী চেয়েও পারেনি ওদের সাথে যোগাযোগ করতে। পরী শায়েরকে বিদায় জানিয়ে ওই রাতেই ফিরে আসে রূপালী। তার কিছুক্ষণ বাদে আফতাব তার দল সহ হাজির হয় অন্দরে। রূপালীকে জিজ্ঞেস করে পরী কোথায়। রূপালী চতুরতার সাথে নিজেকে আড়াল করে, এমন ভাব করে যেন সে কিছুই জানে না। সবাই সারা অন্দর খুঁজে, কোথাও শায়ের পরীকে পায় না। রূপালীকে তেমন সন্দেহ কেউ করে না, কারণ সবাই তাকে ভীতু মনে করে। তারপর থেকে
পিকুলের জন্য ওর মন আকুপাকু করে। ওইটুকু ছেলেকে নিয়ে কোথায় গেছে জুম্মান, কেমন আছে কে জানে। শায়েরকে অন্দরে রেখে খুশিতে দৌড়ে গেল সে। পরীর জন্য ভীষণ চিন্তিত সেই, তাই শায়েরকে দেখা মাত্রই জিজ্ঞেস করে, পরী কেমন আছে, ও সুস্থ আছে তো, ভালো আছে পরী? হ্যাঁ ভালো আছে। আপনারা কি ঠিক আছেন? আপনার বাবা কি কোনো প্রকার জুলুম করেছে আপনাদের উপর? না, আব্বা জানে এর পেছনে শুধু পরীর হাত রয়েছে, কিন্তু সে এটা জানে না আমিও আছি। আপনার বাবা যেন জানতে না পারে, সাবধান থাকবেন। কিন্তু শায়ের, আমার পিকুল কতদিন ধরে ওকে দেখি না। রূপালীর চোখে জল দেখা দিল ছেলের কথা আনতেই। শায়ের বলল, চিন্তা করবেন না, আপনার ছেলে ভালো আছে। আপনি চিঠি লিখে দেন, আমি পৌঁছে দেব। জেসমিন সুস্থ হয়ে উঠছেন। মালার সাথে সে উঠোনে আসতেই শায়েরকে দেখতে পেল। দুজনে ছুটে গেল শায়েরের কাছে। মালা কেঁদে কেঁদে জিজ্ঞেস করে, আমার মাইয়াটার কেমন আছে শায়ের? ভালো আছে। ওরে তুমি আর এখানে আইতে দিও না, তাহলে ওর বাপ ওরে বাঁচতে দিব না। তুমি ওরে তোমার কাছেই রাইখা দিও। জেসমিন বললেন, আমার একটা কথা রাখো শায়ের, জুম্মানরেও কোনো দিন জমিদার বাড়িতে আইনো না। ওরে ভুলা যাইতে কইবা, ও একজন জমিদারের পোলা, ওরে সব ভুলাইয়া দিবা তুমি। শায়ের কথা বলে না। এত কিছুর পরেও পরীর মতো ওনারা শায়েরকে চোখ বন্ধ করে বিশ্বাস করছে। শায়ের আশ্চর্য হয়ে সবার দিকে তাকিয়ে আছে। রূপালী নিজ ঘর থেকে বের হয়ে এলো, হাতে তার একটা কাপড়ের ব্যাগ। সেটা শায়েরের হাতে দিয়ে বলল, এতে আমার সমস্ত গয়না আছে, এগুলো দিয়ে ওরা অনেক দিন ভালোভাবে চলতে পারবে। শায়ের বিনয়ের স্বরে বলে, আপনিও চলুন আমার সাথে, আপনাকে আপনার ছেলের কাছে রেখে আসবো। মা ছাড়া অতটুকু বাচ্চা থাকবে কিভাবে? রূপালী সাথে সাথেই রাজি হয়ে গেল। মালাও তাতে সায় দিলেন এবং তার সব গয়না শায়েরের হাতে তুলে দিলেন। ছেলের ভালোর জন্য জেসমিনও নিজের জমানো সবকিছু দিয়ে দিলেন। শায়ের মনে মনে হাসলো। সুখী থাকার জন্য অর্থের প্রয়োজন, তা আজ আবারও প্রমাণ হয়ে গেল। ওর কাছে এখন যত গয়না আছে তা দিয়ে জুম্মান সারা জীবন ভালোভাবে কাটাতে পারবে। রূপালীর ছেলেও ভালোভাবে বড় হতে পারবে। রূপালী নিজের ব্যাগপত্র গুছিয়ে নিল। শায়েরের সাথে যাবে বলে বৈঠকে আসতেই আফতাবের লোকেরা ওদের আটকে দিল। আফতাব বললেন, তোমাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব নয় শায়ের, অনেক করেছো তুমি আমাদের জন্য, এবার না হয় তোমার জন্য আমরা কিছু করি। আফতাব ইশারা করে শায়েরকে বেঁধে ফেলার জন্য। শায়ের সবাইকে থামিয়ে বলে, আচ্ছা মানলাম, আজকে আপনারা আমাকে মেরে ফেললেন, তারপর কি হবে? আপনাদের সব সত্য সবার সামনে চলে আসবে। সে ব্যবস্থা তো আমি করেই রেখেছি। জমিদার এবং তার ভাই অর্থের জোরে সারা পেয়ে যাবে, কিন্তু বাকি সবাই আপনার কি হবে? আর জমিদার আফতাব কতটা স্বার্থপাগল সেটা তো কারো অজানা নয়, তাই না? শায়েরের কথায় সব রক্ষীরা থেমে গেল। সবার মাঝেই ভয় দেখা দিল। এটা সত্য যে আফতাব স্বার্থপাগল, সেটা সবাই জানে, কারণ যে রক্ষীরা পরীর কাছে পরাজিত হয়েছিল, যাদের পরী বাগান বাড়িতে বেঁধে রেখেছিল, তাদের আফতাব হত্যা করেছে। এখন বাকিদের মধ্যে কেউ ভুল করলে তাদের পরিণামও ওদের মতোই হবে। হিংস্র পশুদের মিত্ররাও তাদের অবিশ্বাস করে। আফতাবের ক্ষেত্রেও তাই হয়েছে। কোনো রক্ষীরা শায়েরের কাছে আসতে সাহস পেল না। সবাই আফতাবের দিকে তাকিয়ে রইল। আফতাব নিজেও কোনো কথা বলছে না। শায়ের বলল, অন্দরের কোনো মহিলার উপর যেন ফুলের টোকাও না পড়ে। এক প্রকার শাসিয়ে গেল সে। রূপালীকে সাথে নিয়ে শায়ের জমিদার বাড়ি ত্যাগ করে গায়ের মেঠো পথ ধরে হাঁটতে থাকে দুজনে। পথেই নাইমের সাথে দেখা হয় ওদের। শায়ের বিচলিত হয়ে বলে, আপনি এখানে কি করব বলুন? আপনার স্ত্রী আপনার জন্য পাগল হয়ে গেছে, আমাকে সে বিশ্বাস করছে না, তাই আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে আসলাম। পরিজান এখন একা আছে, আপনি শুধু শুধু কেন আসতে গেলেন? আপনার স্ত্রী নিজেই চলে আসতো আপনার কাছে, তাকে আটকাতে আমার আশা। ভালোই হলো আপনাকে পেয়ে গেলাম, চলুন যাওয়া যাক। আমাকে আগে নবীনগর যেতে হবে, আপনি ফিরে যান, আমি রাতের মধ্যেই চলে আসবো। আপনাকে সঙ্গে করে না নিয়ে গেলে আপনার স্ত্রী আমাকে ছাড়বে না, চলুন আমি আপনার সাথে যাব। শায়ের আর দ্বিমত করে না, নাইমকে সাথে নিয়ে নবীনগর যায়। সেখানে জুম্মান পিকুলকে নিয়ে খুশিনার কাছে ছিল। ছেলেকে কাছে পেয়ে তখনই তাকে বুকে জড়িয়ে নিল রূপালী। অজস্র চুমিতে ভরিয়ে দিল ছেলেকে। পিকুল যে ওর প্রাণ, এই প্রাণকে বাঁচাতে সে সব কিছু করতে পারে। শায়ের খুশিনার হাতে তুলে দিল রূপালী আর জুম্মানকে, সাথে ওর সব গয়নাগুলো দিয়ে দিল। কিন্তু রূপালী কিছু গয়না শায়েরকে দিয়ে বলে, এগুলো নিয়ে যাও, তোমার কাজে লাগবে, আমি এসব নেব না। যার জন্য জীবন দিতে আমি সর্বদা প্রস্তুত, তার ভালো থাকার জন্য আমি সব কিছু করতে রাজি আছি, এসব আমার লাগবে না। পরিজনের জন্য আমি আছি, আর আপনাদের জন্য এই গয়নাগুলো, তাই এগুলো আপনার থাক। নাইমকে সঙ্গে করে শহরের উদ্দেশ্যে রওনা হয় শায়ের। নাইমের মনে হচ্ছে কিছু একটা হয়েছে, না হলে সবাই এমন আলাদা কেন হচ্ছে? তবে ওর মনে জমে থাকা প্রশ্নগুলো বাসায় ফিরে গিয়ে করবে বলে ভেবে নিয়েছে। তবে সেই সুযোগ সে পেল না। শায়ের ফিরে গিয়ে পরীর ঘরে চলে গেল। পরী তখনও শায়ের জন্য ছটফট করছিল। শায়েরকে দেখা মাত্রই তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, কিন্তু শায়ের আলতো করে ধরে। শরীরে ব্যথা থাকা সত্ত্বেও পরী শান্তি অনুভব করছে এখন। সে রূঢ় কণ্ঠে বলে, আপনি কেন গেলেন? যদি আপনার কোনো ক্ষতি হয়ে যেত? শায়ের জবাব দেয় না পরীর কথায়। পুড়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে রইল শুধু।
পরি সাহেরের চাহনিতে কোনো বিরক্তিতা দেখে না, দেখে একরাশ মুগ্ধতা, যা সে আগেও দেখেছিল। তবে সে মুখে বলে উঠল, এখন আর সুন্দর লাগে না আমাকে, তাই না? এই ঝলসে যাওয়া মুখটা দেখতে খুবই বিরক্তিকর। ঠোঁটে চওড়া হাসি টানে সাহের। আপনার ভালোবাসায় আমি বহুবার ঝলসেছি, ছাই হয়ে গিয়েছি, তবু আপনি এই ছাইকে ভালোবেসে বুকে টেনেছেন। তাহলে আমি কেন পারবো না? আমি এখনও ঝলসে যাচ্ছি আপনার ভালোবাসাতে। এই জ্বলন বুঝি থামার নয়। স্বামী স্ত্রীর একান্ত সময়ে তৃতীয় ব্যক্তির প্রবেশ নিষেধ, সে কথা ভেবে নাইমও গেল না। তবে সে খুব করে চাইছে সত্য জানতে। পরি আর সায়েরের তো সুখে সংসার করার কথা, তাহলে ওদের পরিণতি এমন কেন হলো? প্রশ্নগুলো মাথায় জট পাকিয়ে দিচ্ছে, যার ফলে অস্থির লাগছে নাইমের। পরি আর সায়েরের ঘরের কাছে গিয়েও সে ফিরে আসে। তার কোনো অধিকার নেই, তবুও একটা টান অনুভব করছে সে। পরি সায়েরের থেকে দূরত্ব বজায় রেখে বসে আছে। সায়ের চুপচাপ জানালার বাইরের দিকে তাকিয়ে ব্যস্ত শহরটাকে দেখে যাচ্ছে এক মনে। বাইরের মানুষগুলোর কত ব্যস্ততা, বহু লোকজনের সমাগম রাস্তায়। জীবিকা নির্বাহের জন্য এক একজন এক এক দিকে ছুটছে। সায়ের ভাবছে তারও তো কিছু করতে হবে তার পরিজনের জন্য। শহরে তার বেশ পরিচিত লোক আছে, তাদের সাথে যোগাযোগ করলে সে ভালো একটা কাজ পেয়ে যাবে। এসব চিন্তাই করছে সে। আপনি কি এত চিন্তা করছেন? সায়ের ফিরে তাকালো পরীর দিকে। আমার সব চিন্তাতে শুধু আপনিই পরিযান। কিভাবে আপনার সাথে আমি থাকতে পারবো, এসব নিয়েই আমার সব ভাবনা। পরি হাসলো, ওর এই হাসিটা দেখতে কুৎসিত হলেও সায়েরের মন প্রাণ জুড়িয়ে গেল। যেন আমাদের দূরত্ব বোধ হয় খুব শীঘ্রই বাড়বে মালি সাহেব। আল্লাহ আমাকে তাড়াতাড়ি আলাদা করে দেবেন। সায়ের পরীর পাশে গিয়ে বসলো। আল্লাহ শরীর আলাদা করতে পারলেও আমাদের মন আলাদা করতে পারবে না পরিজান। রাখাল পাগল ছিল, কিন্তু হয়েও তার ভালোবাসা বলেনি। আর আমি তো সুস্থ মানুষ। একটু চুপ থেকে কিছু ভেবে সায়ের বলল, যারা আল্লাহর প্রিয় থাকে তাদের পরকাল সুন্দর হয়। আপনার পরকালও সুন্দর হবে, কিন্তু আমার পরকাল সুন্দর হবে না পরিজান। সেখানেও তিনি আমাদের আলাদা করে রাখবেন। পরি সায়েরের চোখে চোখ রাখে। পরির সান্নিধ্য চায় সায়ের, তা ওই চোখে স্পষ্ট দেখতে পাচ্ছে সে। সায়ের শুধুমাত্র একটা জিনিস চায়, কিন্তু মনে হয় সে সারা দুনিয়ার থেকেও বেশি কিছু চাইছে, যা পাওয়া দুষ্কর। পরি কিছু বলছে না, তাই সায়ের বলে উঠল, আমি এখনো বলছি আমি আপনার যোগ্য নই, তবুও আপনি কারো নন। আপনার শেষ ঠিকানা আমার বক্ষস্থল। আমার জন্য আপনি তো কত কিছুই করলেন, শেষ একটা কাজ করবেন যেটা করলে স্বয়ং আল্লাহ তাআলা আমাকে আপনার হাতে তুলে দিবেন। সায়ের চমকালো। শতযুগ অপেক্ষার বিনিময়ে আল্লাহ যদি আপনাকে আমাকে দিয়ে দেয়, তো আমি আপনার জন্য শতযুগ অপেক্ষা করতে রাজি আছি। শতযুগ অপেক্ষা করতে হবে না আপনাকে। আল্লাহর নিকট ক্ষমা চান। আল্লাহ বলেছেন তার বান্দা তার কাছে চোখের জল ফেলে ক্ষমা চাইলে তিনি কাউকে ফিরিয়ে দেন না, খারাপ মানুষদেরও ক্ষমা করে দেন। আমার জন্য আপনি ক্ষমা চাইতে পারবেন না? জবাব না দিয়ে হাসলো সায়ের। সে তার পরিজনকে পাওয়ার উপায় পেয়ে গেছে। এখন সে আর পিছু ফিরে তাকাবে না। সায়ের ভেবে নিয়েছে সে আর নূরনগর কিছুতেই ফিরে যাবে না। সেখানে পরীর জীবন সংকট রয়েছে, বাকি জীবনটুকু সন্তান আর স্ত্রীকে নিয়ে থাকবে। সায়ের তার এক বন্ধুর কাছে কাজের উদ্দেশ্যে গেছে, আর নাইম বাসায় রয়েছে। সে জানে সায়ের তাকে কিছুই বলবে না, তাই নাইম পরীকেই সব জিজ্ঞেস করবে। দ্বিধাবোধ হলেও পরীর ঘরের দরজায় কড়া নাড়ে নাইম। আমি কি আসতে পারি? অপ্রস্তুত ছিল পরী। ওড়না দ্বারা মুখমণ্ডল ঢেকে প্রস্তুত হয়ে নাইমকে ভেতরে আসতে দিল সে। নাইম চেয়ার টেনে বেশ দূরত্বে বসে। পরীকে বলে, এখন কেমন লাগছে আপনার? খুব বেশি খারাপ লাগলে বলবেন। আমি ঠিক আছি, একটুও খারাপ লাগছে না আমার। আপনার এরকম অবস্থা কি করে হলো? কোনো মিথ্যা আমি শুনতে চাই না, আশা করি সত্যটাই বলবেন। আমি নিজ হাতে 3টা খুন করেছি ডাক্তারবাবু, আরো 2টো খুন আমি করব। ওদেরকে আমি কিছুতেই ছাড়বো না, সব বলবো আপনাকে। তার আগে আপনি বলুন, আপনি জেল থেকে ছাড়া পেলেন কিভাবে? কিছুক্ষণের জন্য বাকশক্তি লোপ পেল নাইমের। পরীর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সে। 3টা খুন? পরি আর তা এত স্থিরভাবে বলছে যেন হত্যা করা পুতুল খেলার মতো। নাইমকে চুপ থাকতে দেখে পরি বলে, আমি সব বলবো, তার আগে আপনি বলুন আপনি কিভাবে ছাড়া পেলেন? আমাকে শেখর ছাড়িয়েছিল। পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর শেখর আমার সাথে দেখা করতে যায়। আমি ওকে সব বুঝিয়ে বলি। বন্ধুত্ব বিশ্বাস আমাকে করতেই হবে ওকে। শেখরই সব বলে আমাকে ছাড়ায়। তাহলে সে যখন আমাদের গ্রামে গেল তখন আপনার নাম বললো কেন? এরপর বোধ হয় সেখান থেকে এসেও আমার সাথে দেখা করে। শেখর সেদিন জীবিত ফেরেনি নূরনগর থেকে। তার মানে শেখর আগেই আপনাকে ছাড়িয়েছে। সত্যি বলুন, আপনি কিভাবে জানলেন শেখর মারা গেছে? তাকে হত্যা করা হয়েছে। নাইম আরো চমকালো। কি বলছেন আপনি এসব? শেখর তো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে।
ভুল। আপনার কথা শুনে এটা বুঝলাম যে শেখর আগেই জানতো আপনি নির্দোষ, তবুও সে নূরনগর গিয়ে মিথ্যা বলেছিল। কারণটা হলো সে আগেই আন্দাজ করেছিল যে আমার আব্বাই কিছু করেছে, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। শেখরকে আপনার বাবা হত্যা করেছিল, কিন্তু কেন? জমিদার বাড়ি সম্পর্কে আপনি কতটুকু সত্য জানেন? যা দেখেছেন তা আপনার চোখের ত্রাস মাত্র। আপনি কি জানেন পালককেও হত্যা করা হয়েছে? নাইম এবার অস্থির হয়ে গেল। পরীর মাথা ঠিক আছে তো? শেখরকে হত্যা করা হয়েছে এটা মানা যায়, কিন্তু পালককে হত্যা এটা সে মানতে পারছে না। কৌতূহল হয়ে পরী ঢেকে রাখা মুখের পানে তাকিয়ে রইল সে। পরী এখনো স্থির হয়ে বসে আছে, তবে পরী শায়েরের কথাটা গোপন রেখেছে। পালক আর শেখরকে যে শায়ের মেরেছে সেটা জানতে পারলে নাইম চুপ করে বসে থাকবে না, তাই পরী সেসব তথ্য গোপন রেখেছে। শুরু থেকে শেষ পর্যন্ত সব কথাই নাইমকে পরী বলে দিল। ওর জীবনে ঘটে যাওয়া সব ঘটনার সাক্ষী হিসেবে সে নাইমকে রাখতে চায়, তাই সব সত্য একমাত্র নাইমকে জানিয়ে দিল পরী। সব শুনে নাইম বলল, শায়ের আপনাকে অনেক ভালোবাসে, তাই না? তার ভালোবাসার গভীরতা আজও আমি মাপতে পারিনি। আমি আপনাদের সাথে থাকবো সব সময়। আমাকে বন্ধু ভাবতে পারেন। আমার একটা কথা রাখবেন? বলুন। আমার সন্তানকে আমি আপনার হাতে তুলে দিতে চাই। আমার কাজ শেষ হওয়ার পর আমি ফিরে আসব। ততদিন আপনি ওকে মানুষ করবেন। শায়ের কি আপনাকে আবার নূরনগর যেতে দিবে? আমার মনে হয় না। আমার সোনা আপা আর বিন্দু হত্যাকারীদের শাস্তি আমি দেবই। ওরা শুধু মানুষ হত্যা করেনি, হত্যা করেছে আমার সুন্দর জীবন, আমার আম্মার মন। তাহলে ওদের আমি ছাড়ি কিভাবে? পুলিশকে সব বলি আমি, আইন ওদের শাস্তি দেবে, তাতে আমার মন ভরবে না। আপনি সাহায্য না করলে কোনো সমস্যা নেই, আমি অন্য পথ খুঁজে নেব। নাইম ওখানে আর বসলো না, বাইরে বের হয়ে এলো। অবিশ্বাস্য লাগছে ওর কাছে সব। তাহলে তো খুবই খারাপ লোক পরীর বাবা। কিন্তু পরীকে একবার যখন নূরনগর থেকে এখানে আনা হয়েছে, তাই পরীকে আটকে রাখতে হবে। না হলে বিপদ শুধু পরীর নয়, রূপালী, পিকুল আর জুম্মানেরও ঘোর বিপদ। নাইম পায়চারি করছে, সে শায়েরের অপেক্ষা করছে। পরীর বিষয়ে কথা শায়েরের সাথে বলতে হবে। শায়েরের ফিরতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। দরজা নাইমে খুলে দিল। শায়েরকে দেখে স্বস্তির নিঃশ্বাস নিল সে। শায়ের জিজ্ঞেস করে, আপনি কি আমার জন্যই অপেক্ষা করছিলেন? কিছু বলার ছিল আপনাকে, বলুন। পরীকে যথাসম্ভব আটকে রাখুন, ওকে নূরনগর যেতে দিয়েন না। পরীজান আপনাকে সব বলেছে, তাই না? নাইম মাথা নিচু করে সায় দিল, বলেছে। আমাদের এখন এসব বলার সময় নয়। আমি জানি পরিজান আপনাকে সমস্ত সত্য বলেনি, না হলে এতক্ষণ আপনি স্বাভাবিকভাবে আমার সাথে কথা বলতেন না। এসব ব্যাপারে পরে কথা বলবো। শায়েরের কথায় নাইমও সায় দিল। শায়ের চলে গেল নিজ ঘরে। পরি তখন ঘুমাচ্ছিল। বেশ দুর্বল এখন পরির শরীর, তার উপর এখন বমি হয়, তবে খুব বেশি বমি হয় না। অসুস্থ শরীরে সামান্য বমি হতেই পরি আরও দুর্বল হয়ে পড়ে। তাই শায়ের চায় পরীকে একটু বেশি সময় দিতে। পরীকে ঘুমাতে দেখে শায়ের নিঃশব্দে পরীর পাশে গিয়ে বসে। হাত পা গলার ক্ষতগুলো কালচে বর্ণ ধারণ করেছে। ফর্সা শরীরে চন্দ্র কলঙ্কের ন্যায় ফুটে উঠেছে দাগগুলো। শায়ের হাত বুলায় পরীর গলায়। আমি ভাগ্যবান আপনাকে পেয়ে, আপনার ভালোবাসা পেয়ে। আপনি ভালোবাসেন বলেই আমি ভাগ্যবতী। পরি জেগে গেছে। পূর্ণ দৃষ্টিতে সে শায়েরের দিকে তাকিয়ে আছে। আপনি যদি ভালো কাজ করতেন তাহলে আমাদের জীবনটা অন্যরকম হতো। পরীর মাথায় হাত বুলিয়ে দিল শায়ের। এরপর থেকে আমাদের জীবন সুন্দর করে গড়ার চেষ্টা করব। আপনি শুধু কথা দিন নূরনগরে যাওয়ার চেষ্টা কখনোই করবেন না। কিছুক্ষণ শায়েরের দিকে চেয়ে থেকে পরি, তবে জবাবটা সে দিল না। পরীকে খাবার খাইয়ে দিল শায়ের। গর্ভবতী থাকায় ওষুধ খেতে পারবে না পরী। যে ওষুধগুলো খেতে পারবে সেগুলোই খেলো সে। এজন্য সেরে উঠতে বেশ দেরি হচ্ছে। তবে শায়েরের ধৈর্য দেখে নাইম বিস্মিত। ইস, সে যদি এভাবে কাউকে ভালোবাসতে পারতো কতই না ভালো হতো। প্রতিনিয়ত সে পরী আর শায়েরের ভালোবাসার সম্মুখীন হয়। নাইমের তখন মনে হয় শায়েরের জন্যই বুঝি পরীর জন্ম। ভালোবাসতে অট্টালিকার প্রয়োজন হয় না, তার প্রমাণ একমাত্র শায়ের। বাইরের দিক সামলে কিভাবে পরীকে সময় দেওয়া যায় সেটাই সবসময় শায়ের ভেবে চলে। 5 মাস পার হয়ে গেছে, তবুও শায়ের একটুও ধৈর্যহীন হয়ে পড়েনি। সর্বোচ্চ চেষ্টা করছে পরীকে সুস্থ করার। শায়েরের প্রতিটি মোনাজাত কেবল পরীর ছিল। আল্লাহ বোধ হয় ওর কথা শুনেছে। আগের থেকে অনেক সুস্থ পরী। মুখের পোড়া চামড়া উঠে গেছে সব, কিন্তু ওর চেহারার আগের মতো মাধুর্য নেই। শায়ের বিনা আর কেউ বোধ হয় কেউ পরীর দিকে মুগ্ধ নয়নে তাকাবে না। তবে এতদিনে পরীকে নূরনগরের কথা ভুলিয়ে দিয়েছিল। প্রথম কয়েকদিন পরী শায়েরকে মালা, রূপালী, জুম্মানের কথা জিজ্ঞেস করলেও এখন আর করে না। নিজের শরীর আর অনাগত সন্তানের কথা ভেবেই দিন পার করছে সে। কিন্তু এতদিন পর একটা চিঠি পরীকে অস্থির করে তুলল। চিঠিটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইল পরী। এই ছিল পরিজানের 52 থেকে 54 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।